সবাইকে স্বাগতম। আজ আমরা চতুর্থ পরিচ্ছেদ শব্দ ও পদ নিয়ে আলোচনা করব এবং শেষে প্রথম পরিচ্ছেদ ভাষার বাকি যে অংশ ছিল অবজেক্টিভ নিয়ে সেখানে শেষে আলোচনা করব। শব্দ ও পদ। আজকের পাঠ শেষে আমরা পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করার নিয়ম বলতে পারব। প্রথম পরিচ্ছেদ ভাষার যে বাকি অংশ অবজেক্টিভ আলোচনা বাকি ছিল এবং সেটাও আজকে ছেড়ে ফেলব। আমরা লিঙ্গ পরিবর্তন কি সেটা পূর্বের ক্লাসে জেনেছিলাম। পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে। লিঙ্গ পরিবর্তনের কিছু নিয়ম আমরা 1 নম্বর নিয়ম গত ক্লাসে আলোচনা করেছি। 1 নম্বর নিয়মের যতগুলি নিয়ম ছিল সবগুলি আলোচনা করেছি। আজকে বাকি যে কয়েকটা নিয়ম রয়েছে সে কয়েকটি আলোচনা করে আমরা অবজেক্টিভে চলে যাব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। নিয়ম 2, কখনো কখনো ভিন্ন শব্দ যোগেও পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দে পরিবর্তন। কখনো কখনো পুরুষবাচক শব্দ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে অন্য একটি স্ত্রীবাচক শব্দ হয়। সেগুলির উদাহরণ দেখো। বাবা মা, ছেলে মেয়ে, নারী পুরুষ। এখানে আংশিক পরিবর্তন নয় অথবা কোনো কিছু যোগ হচ্ছে না, পুরোপুরি পরিবর্তন হচ্ছে। বাবা মা, ছেলে মেয়ে, নারী পুরুষ, স্বামী স্ত্রী, ভাই বোন, বর কনে। এখানে রুলটা হচ্ছে যে পুরুষবাচক শব্দ এটা সম্পূর্ণভাবে ভিন্ন শব্দ দ্বারা স্ত্রীবাচক হয়, ভিন্ন শব্দ দ্বারা স্ত্রীবাচক শব্দের রূপান্তর হয়। বাবা মা, ছেলে মেয়ে, নারী পুরুষ, স্বামী স্ত্রী, ভাই বোন, বর কনে। এখানে সম্পূর্ণ ভিন্ন শব্দে পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দে রূপান্তর হয়। শব্দের আগে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়েও লিঙ্গান্তর হয়। অর্থাৎ কিছু কিছু শব্দ আছে এমন যার আগে পুরুষবাচক শব্দ অথবা স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়ে আমরা লিঙ্গান্তর করে থাকি। যেমন আমরা মানুষ এর আগে যদি বসাই পুরুষ মানুষ, তাহলে পুরুষকে বোঝায়, মেয়ে মানুষ। অর্থাৎ মানুষ শব্দটির আগে আমরা পুরুষ বসিয়ে পুরুষ মানুষকে বোঝাতে পারি, মেয়ে বসিয়ে মেয়ে মানুষ। কিন্তু যদি শুধু মানুষ বলি তাহলে এটা উভয় লিঙ্গ বোঝায়, এটা স্ত্রী এবং পুরুষ উভয়কেই বোঝায়। হুলো বিড়াল, মেনি বিড়াল। বিড়াল বললে বিড়াল পুরো বিড়াল প্রজাতিটাকে বুঝি, কিন্তু যখন হুলো বিড়াল বলি তখন পুরুষ বিড়াল, মেনি বিড়াল, স্ত্রী বিড়ালকে বুঝি। আবার মদ্দা ঘোড়া, মাদি ঘোড়া। এভাবে আমরা পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ আমরা জুড়ে দিয়ে কি করতে পারি, স্ত্রীবাচক শব্দে পুরুষবাচক শব্দ রূপান্তর করতে। আছে দেখো, বেটা ছেলে মেয়ে ছেলে। আমরা যদি বেটা ছেলেকে ছেলে বুঝি, মেয়ে ছেলেকে মেয়ে, এই শব্দগুলি ব্যবহার করে আমরা পুরুষবাচক স্ত্রীবাচক বুঝাতে। এরে বাছুর, বকনা বাছুর, বলদ গরু, গাই গরু। অর্থাৎ গরুর পূর্বে আমরা বলদ এবং গাই বসিয়ে আমরা শব্দগুলিকে পুরুষ এবং স্ত্রীবাচক আলাদা বুঝতে পারি। কতগুলো পুরুষবাচক শব্দের আগে মহিলা, নারী ইত্যাদি স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে শব্দের লিঙ্গান্তর হয়। অর্থাৎ কিছু কিছু শব্দ এমন আছে যার আগে যদি আমরা মহিলা বসাই অথবা নারী বসাই তাহলে সেটা স্ত্রীবাচক শব্দে রূপান্তর হয়। যেমন কবি। কবি বলতে মহিলা কবি, পুরুষ কবি সবকে বোঝায়, কিন্তু যখন কবির আগে আমরা মহিলা শব্দটি বসিয়ে দেই তখন সেটা মহিলা কবিকে বোঝায়। ডাক্তার, মহিলা ডাক্তার। এভাবে আমরা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করি। এরপর সভ্য, নারী সভ্য, সৈন্য, নারী সৈন্য, সৈন্য, নারী সৈন্য। অর্থাৎ নারী সৈন্যকে বোঝানোর জন্য আমরা নারী আগে বসাতে পারি। তাহলে এখানে রুলসটা হচ্ছে কিছু কিছু শব্দ আছে যার আগে
মহিলা বা নারী বসিয়ে আমরা স্ত্রীবাচকে রূপান্তর করতে পারি। কোন কোন শব্দের শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর হয়। ওখানে আগে হয়েছিল, এখন শেষে শেষে বসানো হয়। এখানে যেমন গয়লা, গয়লা বউ, বনপো, বনঝি, ঠাকুরপো, ঠাকুরঝি। অর্থাৎ এই যে শেষে শেষে শব্দ বসিয়ে আমরা স্ত্রীবাচক পুরুষবাচক বোঝাতে পারি। বনপো বললে আমরা পুরুষবাচক বুঝি, ঠাকুরপো বললে পুরুষবাচক বুঝি, তারপর ঝি বললে, বনঝি, ঠাকুরঝি বললে আমরা স্ত্রীবাচক। এখানে শব্দের শেষে বসেছে। তাহলে কোন কোন শব্দের শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে আমরা কি করতে পারি? লিঙ্গান্তর করতে পারি। কতগুলো শব্দে কেবল পুরুষ বোঝায়। কিছু শব্দ আছে যে শব্দগুলি অর্থাৎ লিঙ্গান্তর হয় না, যে শব্দগুলিকে আমরা স্ত্রীবাচক, ওই শব্দগুলির স্ত্রীবাচক শব্দ হয় না। এমন কিছু শব্দ আছে যেগুলি দ্বারা শুধুমাত্র পুরুষ বোঝায়। যেমন কবিরাজ, কৃতদার, এগুলি কি দ্বারা শুধু পুরুষবাচক শব্দ কি বোঝানো হয়। এগুলি দ্বারা শুধুমাত্র পুরুষবাচক শব্দ কি। জি স্যার, মেহেদী হাসান হাত তুলে আছে। ও প্রত্যেকদিন এই কাজটা করে, কোনো কাজ নাই, হাত তুললে জিজ্ঞেস করলে কিছুই বলবে না। কতগুলো শব্দে কেবল পুরুষ বোঝায়, যেমন কবিরাজ, কৃতদার, অকৃতদার, বিপত্নী, অস্ত্রীণ। তো এই শব্দগুলি দ্বারা আমরা পুরুষবাচক শব্দকে বুঝি। এই শব্দগুলি দ্বারা আমরা পুরুষবাচক শব্দকে বুঝি। কিছু শব্দ আছে যেগুলি স্ত্রীবাচক, এইগুলির আবার পুরুষবাচক হয় না। এই শব্দগুলির আবার পুরুষবাচক হয় না, অর্থাৎ এগুলির লিঙ্গ পরিবর্তন হয়। যেমন সতীন, সৎমা, সধবা, বিধবা, এও, দায়, এইগুলি দ্বারা স্ত্রীবাচক স্ত্রীলিঙ্গকে বোঝানো হয়। এগুলি হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এগুলির কি হয় না? লিঙ্গান্তর হয় না, এগুলির পরিবর্তন হয়। পুরুষবাচক কিছু শব্দ আছে যেগুলির কোনো স্ত্রীলিঙ্গ হয় না, এবং স্ত্রীবাচক কিছু শব্দ আছে যেগুলির পুরুষবাচক হয় না। তো আমাদের লিঙ্গান্তরের যে নিয়মগুলি, 1 নম্বরের নিয়মগুলি আমরা গতকালকে সবগুলি আলোচনা করেছি। এরপরে 2 থেকে 7 নম্বরের নিয়ম আমাদের এখানে চলে আসছে। এই নিয়মগুলি আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। এগুলি তোমাদের বইয়ে আরো বেশি উদাহরণ সম্মিলিত আছে, এগুলোও দেখতে হবে। আর এখানে বিষয়গুলি মনে রাখতে হবে, কিছু শব্দের শেষে কিছু শব্দ যুক্ত হয়ে লিঙ্গান্তর হয়, কিছু শব্দের আগে বা পূর্বে বসে লিঙ্গান্তর হয়, কিছু শব্দের আকার, রস্বীকার, এভাবে লিঙ্গান্তর হয়। তো এভাবে এগুলিকে মনে রাখতে হবে এবং এর উদাহরণগুলি মনে রাখতে হবে। অবজেক্টিভের ক্ষেত্রে এইগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অবজেক্টিভে এই নিয়ম জানা থাকলে আমরা অবজেক্টিভ আলাদা করতে পারি, সঠিক উত্তর চিহ্নিত করতে পারি। তো এই জন্য আমরা এই নিয়মগুলি দেখব, লিঙ্গান্তরের নিয়মগুলি। আমরা সামনের দিকে যাব। আমরা অবজেক্টিভ গুলি একটু আজকে শেষ করব, প্রথম পরিস্থিতির অবজেক্টিভ গুলি শেষ করব। দেখো, বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে কোন ভাষার? দেখো, কোন ভাষার? আসামি ও উড়িয়া। এই আসামি ও উড়িয়া ভাষা এই বাংলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কি বলে? আমরা যখন এই ভাষা অধ্যায় করেছি সেখানে কিন্তু আলোচনাগুলো এসেছে। মার্জিত রূপটা কি? মার্জিত রূপ হচ্ছে প্রমিত ভাষা। প্রমিত ভাষার সংজ্ঞা যখন আমরা পড়েছি, প্রমিত ভাষা কাকে বলে, তখন কিন্তু এই বিষয়গুলি চলে আসছে। মানে সর্বজন গ্রাহ্য এবং এই মার্জিত রূপ, এটাকে আমরা প্রমিত ভাষা বলি। তাহলে এখানে সেটা দ্বারাই এখানে একটা প্রশ্ন তৈরি হয়েছে। ভাষার সর্বজন গ্রাহ্য সমকালে সর্বোচ্চ মার্জিত রূপ কি বলে? প্রমিত ভাষারই।
ভারতের রাজ্যগুলিতে প্রশাসনিক কর্মে কোন ভাষা ব্যবহার করা হয়? আঞ্চলিক ভাষা। ভারতের যে বিভিন্ন রাজ্য আছে সেখানে বিভিন্ন রাজ্যের ভিন্ন ভিন্ন আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয় প্রশাসনিক কাজকর্ম। কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য? আমরা সাধুরীতির যে বৈশিষ্ট্যগুলি পড়েছি সেখানে সাধুরীতির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এই যে সাধুরীতি হচ্ছে কি কৃত্রিম, সাধুরীতি কৃত্রিম। তাহলে এখানে উত্তর এটা খ, কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য? কৃত্রিম। আর চটুল হচ্ছে চলিত রীতির, জীবন্ত চলিত রীতির, পরিবর্তনশীল এটা চলিত রীতি, অপরিবর্তনশীল হলে সাধুরীতির হবে। তাহলে এখানে আছে কৃত্রিম, তাহলে এটা সাধুরীতির বৈশিষ্ট্য। সাধু ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? এখানে দেখো আর একটা বৈশিষ্ট্য এখানে আছে, একটা হচ্ছে সহজবোধ্য, সহজবোধ্য না, এটা সাধু ভাষা তো বুঝতে কঠিন হয়। কৃত্রিমতা বর্জিত, অপরিবর্তনীয়। এই দেখো অপরিবর্তন, এখানে চলিত ভাষা পরিবর্তনীয় আর এখানে আছে অপরিবর্তনীয়। তাহলে সাধু ভাষা কি হবে? অপরিবর্তনীয়। এখানে বলা আছে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত হবে না, সংক্ষিপ্ত হচ্ছে চলিত ভাষা, চটুল, সংক্ষিপ্ত, সরল। আর সাধু ভাষা হচ্ছে অপরিবর্তনীয়, অর্থাৎ এটা একটা ব্যাকরণের নিয়ম মেনে চলে। এই জন্য সাধু ভাষা রীতি কোন ভাষা বৈশিষ্ট্য কোনটি? অপরিবর্তনীয়। ভারতের কোন অঞ্চলের মানুষ বাংলায় কথা বলে? হায়দ্রাবাদ, রাজস্থান, আহমেদাবাদ, বিহার। বিহার রাজ্যে, বিহারের লোকজন বাংলা ভাষায় কথা বলে। ভাষার রূপ পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? কিসের সঙ্গে? স্রোতের সঙ্গে। ভাষাকে তুলনা করা হয় স্রোতের সঙ্গে, গতিশীল, গতির সাথে, গতিশীলতা রয়েছে ভাষার। কারণ ভাষা সময়ের সাথে সাথে ভাষার পরিবর্তন ঘটে। নদীর স্রোত যেমন কি হয়, থেমে থাকে না, চলতে থাকে, এই জন্য স্রোতের সাথে ভাষার তুলনা করেছে। তাহলে ভাষার রূপ পরিবর্তনশীল, আর এই যে পরিবর্তনশীলতা এটা কিসের সাথে? স্রোতের সাথে তুলনা করা হয়েছে। কোন ভাষা বেশ সাবলীল? কোন ভাষা? চলিত ভাষা। আমরা চলিত ভাষার বৈশিষ্ট্য বলেছি, খুব সাবলীল, খুব সহজ সরল, চটুল। তাহলে চলিত ভাষা হচ্ছে বেশ সাবলীল। শব্দের কোন রূপটি সাধু ভাষায় ব্যবহৃত হয়? শব্দের কোন রূপটি সাধু ভাষায়? এই যে এখানে দেখো, এখানে নিচের যে শব্দ আছে সেটা, যেমন সাধু ভাষায় বাঘ, নয়, কেউ, কেহ। এই কেউ কে কেহ বলা হয়, কেহ এটা সাধু ভাষায় ব্যবহার হয়, কেহ। ঠিক আছে। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। অঞ্চল ভেদে ও কাল ভেদে কোন ভাষারীতির পরিবর্তন হয় না? কোনটা হয় না? সাধু ভাষা। সাধু ভাষা অপরিবর্তনশীল, তাই এটা পরিবর্তন হয় না, খুব সহজ। কোন ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়? কোন ভাষায়? সাধু ভাষা। দেখো আমি বলেছিলাম যখন সাধু ভাষা চলিত ভাষা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য এবং পার্থক্য যখন পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম এখান থেকে অনেকগুলো অবজেক্টিভ হবে। দেখো সেই বৈশিষ্ট্য থেকে এই অবজেক্টিভ গুলো হচ্ছে, আমরা যদি সেগুলি ভালো করে পড়ি, বুঝি, তাহলে এখানে উত্তর করা খুবই সহজ। তাহলে কোন ভাষারীতির সর্বনাম ও ক্রিয়াপদ? তাহলে সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ দীর্ঘরূপ হয় বলেছিলাম, দীর্ঘরূপ, বড় রূপটা হয়, পূর্ণরূপ হয়। সেটা কোন রীতি? তাহলে সাধু রীতি। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? এখানে আছে আঞ্চলিক শব্দবহুল। সাধু ভাষায় কি আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়? হয় না। বিদেশি শব্দবহুল? হয় না। তদ্ভব না তৎসম শব্দবহুল। তৎসম, তৎসমটা হচ্ছে কি? সংস্কৃত। তৎসম কি? সংস্কৃত। তৎসম, তদ মানে তার, সম মানে সমান, তার সমান শব্দ। তার মানে তৎসম শব্দ কি? তার সমান বলতে এখানে সংস্কৃত শব্দকে বোঝানো। তাহলে সাধু রীতির বৈশিষ্ট্য হচ্ছে তৎসম শব্দগুলো, অর্থাৎ সাধু ভাষার মধ্যে সংস্কৃত শব্দগুলি বেশি ব্যবহার হয়, এই সংস্কৃত শব্দকে আমরা তৎসম শব্দ বলি। তৎসম শব্দের ব্যবহার বেশি। আচ্ছা, কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য? কৃত্রিম। এই প্রশ্নটা কিন্তু আগেও চলে গেছে, একই রকম। কোন ভাষারীতি শুধু লেখায় ব্যবহৃত হয়?
লেখায় ব্যবহৃত হয় কোনটা? সাধু ভাষা রীতি। লেখায় ভাষা ব্যবহার হয় শুধু সাধু ভাষা, এটা বলা যায় না, মুখে বলা বলা কঠিন। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট? কোন ভাষা? সাধু ভাষা। এটা একটা নিয়ম মেনে চলে, সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট এবং নির্দিষ্ট হয়। ভাষা পদবিন্যাসগুলি নির্দিষ্ট হয়। কোন ভাষার? সাধু ভাষা। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? একটু আগে যেটা বলেছে, সংস্কৃত বা তৎসম শব্দ। কোন শব্দ? সংস্কৃত শব্দ। এখানে আছে কি? তৎসম শব্দ। তাহলে প্রাধান্য বেশি মানে বেশি ব্যবহার হয় কোনটা? তৎসম শব্দ। কোন ভাষারীতি কথাবার্তা, বক্তৃতা, ভাষণে উপযোগী নয়? উপযোগী হচ্ছে চলিত ভাষা, আর উপযোগী নয় হচ্ছে সাধু ভাষা, সাধু রীতি। এগুলি কথা বলা, বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ, এগুলি সাধু রীতিতে উপযোগী নয়। তাহলে সাধু রীতি এটার উত্তর। যদি বলতো উপযোগী, তখন হইতো চলিত রীতি। সাধু ভাষা রীতিতে কোন পদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে? কোন পদ? সর্বনাম ও ক্রিয়াপদ। কারণ এই সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ আসে, তাহলে এই সর্বনাম এবং ক্রিয়াপদের এই যে গঠন রীতিটা মেনে চলে সাধু ভাষা রীতিতে। গুরু গম্ভীর কোন ভাষারীতির বৈশিষ্ট্যকে নির্দেশ করে? গুরু গম্ভীর কোন ভাষারীতি? সাধু ভাষা। কোন ভাষারীতি? সাধু ভাষা, গুরু গম্ভীর। কারণ এখানে সংস্কৃত শব্দের আধিক্য বেশি, এজন্য এটা গুরু গম্ভীর, ভাব গাম্ভীর্য আছে এই ভাষায়। আচ্ছা আচ্ছা, মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণীয় ও আদরণীয় ভাষারীতি কোনটি? চলিত রীতি। মৌখিক এবং লিখিত, আমাদের যে পাঠ্যপুস্তক এগুলো কিন্তু চলিত ভাষায় করে লেখা, এবং আমরা যে কথা বলি এটা চলিত ভাষারীতি, এবং নাটকের সংলাপ, বক্তৃতা দানে এইগুলি আমরা চলিত ভাষা। এজন্য এখানে বলা হয়েছে যে কোন ভাষারীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণীয় ও আদরণীয়, সেটা হচ্ছে চলিত ভাষারীতি। চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি? এবার চলিত রীতির সম্পর্কে প্রশ্ন হচ্ছে। এখানে পরিবর্তনশীল, আর সাধু রীতি ছিল অপরিবর্তনশীল। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি? সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল। এটা সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল। বাংলা ভাষার চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? চটুল ও জীবন্ত। চটুল ও জীবন্ত। ভাষার কোন রীতি নাটকের সংলাপে উপযোগী নয়? উপযোগী নয় কোনটা? সাধু, সাধু ভাষা। আর উপযোগী কোনটা? চলিত ভাষা, নাটকের সংলাপে। বাংলা ভাষার কোন রীতি বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের অনুপযোগী? সাধু রীতি। নাটকের একই প্রশ্ন কিন্তু, নাটকের সংলাপের জন্য কোন ভাষা সবচেয়ে উপযোগী? এবার আছে কোনটি উপযোগী? তাহলে উপযোগী হচ্ছে চলিত ভাষা। সাধু ও চলিত পার্থক্য কোন পদে বেশি? কোন পদে? সর্বনাম এবং ক্রিয়াপদে। ক্রিয়া ও সর্বনাম পদে। গ, ক্রিয়া ও সর্বনাম পদে। কারণ এই যে ক্রিয়া ও সর্বনাম পদে এইটার পার্থক্যটাই বেশি লক্ষণীয়। কারণ এই শব্দগুলো ক্রিয়া, প্রত্যেকটা বাক্যে ক্রিয়া থাকে, এরপর সর্বনামও থাকে, তো সেগুলির পূর্ণরূপ আসে সাধু রীতিতে। আর চলিত রীতিতে আসে ছোট বা সংক্ষিপ্ত রূপ। এই জন্য সাধু ও চলিত রীতির পার্থক্য এই ক্রিয়া এবং সর্বনাম পদে বেশি। আচ্ছা, চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত রূপ লাভ করে, এ কথাটি কি? চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত রূপ লাভ করে, এটা কি সম্পূর্ণ সত্য? কথাটা কি সত্য? কারণ আমরা চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ এবং সাধু ভাষায় পূর্ণরূপ, ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহার করি, তাহলে কথাটি সত্য। যে ভাষা রীতি গুরু গম্ভীর, দুর্বোধ্য ও মন্থর, তার নাম কি? গুরু গম্ভীর কোন ভাষা? সাধু ভাষা বা সাধু রীতি। চলিত ভাষা রীতিতে কোন পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়? ক্রিয়া ও সর্বনাম পদ। ক্রিয়া ও সর্বনাম পদ, অথবা আগে সর্বনাম পরে ক্রিয়াপদ, সর্বনাম ও ক্রিয়াপদ। দেখো সবই কিন্তু জানা বিষয়গুলি চলে আসছে। কোন ভাষার রূপ অপরিবর্তনীয়? কোন ভাষার রূপ অপরিবর্তনীয়? সাধু ভাষা, পরিবর্তনশীল নয়।
অপরিবর্তনীয়। ভাষার সর্বোচ্চ মার্জিত রূপকে বলা হয় প্রমিত ভাষা। একটু আগে ছিল এই ধরনের প্রশ্নই ছিল, ভাষার সর্বোচ্চ মার্জিত রূপকে বলা হয় প্রমিত ভাষা। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কি? উপভাষা। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে, এটাকে আমরা আঞ্চলিক ভাষা, যদি এখানে আঞ্চলিক ভাষা থাকতো সেটা দিতে পারতাম। এখানে আছে উপভাষা, সাধু ভাষা, চলিত ভাষা, তত্ত্ব ভাষা। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল অর্থাৎ আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় যে ভাষা ব্যবহার সেটাকে আমরা আঞ্চলিক বলি, অঞ্চল ভেদে। আর এই আঞ্চলিক ভাষার আর একটা নাম হচ্ছে উপভাষা। এটার একটা অবজেক্টিভ ছিল, একটু আগে বলেছিলাম যে আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। এই জন্য এখানে বিভিন্ন অঞ্চলের যে জনগণের ভাষা সেটাকে উপভাষা বলে বা আঞ্চলিক ভাষা। এখানে আঞ্চলিক ভাষা নাই, তাহলে উপভাষা। দুটি উত্তর একসাথে থাকবে। পক্ষী বিশেষ্য পদটি কোন ভাষা রীতির উদাহরণ? পক্ষী, এটা পক্ষী এই শব্দটা হচ্ছে তৎসম শব্দ পক্ষী। তাহলে এটা সাধুরীতি, সাধুরীতিতে তৎসম শব্দ আসে। পক্ষী থেকে পাখি, পক্ষী এটা কি? পক্ষী অর্থ কি? পাখি। পক্ষী থেকে পরিবর্তন হয়ে আমরা চলিত ভাষায় সেটাকে পাখি বলি। তো পক্ষী ব্যবহার হয় কোন ভাষায়? সাধুরীতিতে, কারণ সেখানে তৎসম শব্দ ব্যবহার হয়। কোনগুলো চলিত রীতির বিশেষ্য পদ? কোনগুলো চলিত রীতির বিশেষ্য পদ? মানে নামগুলি আছে এখানে। বিশেষ্য পদ কি? নামকে বোঝায়। এখানে কিছু নাম আছে, যেমন মৎস্য, হাতি। এখানে দেখো হাতি, বাঘ। এখানে আছে মাছ, হস্তি, ব্যাঘ্র, মাছ। তাহলে এখানে দেখো চলিত রীতিতে বসবে কোনটা? হাতি, বাঘ। এটা কারণটা কি? এখানে মৎস্য হচ্ছে তৎসম শব্দ, এটা সাধুরীতিতে ব্যবহার হয়। মৎস্য মানে মাছ। আর হাতি ঠিক আছে, আর গয় আছে মাছ, কিন্তু পরের শব্দটা আছে হস্তি। হস্তি হচ্ছে হাতি। হস্তি হচ্ছে এখানে তৎসম শব্দ, সংস্কৃত থেকে সরাসরি বাংলায় ব্যবহার হয় তৎসম শব্দ। তাহলে এটা হবে না, এটা চলিত রীতিতে ব্যবহার হয় না। এখানে আছে ব্যাঘ্র, ব্যাঘ্র মানে বাঘ। এটা ব্যাঘ্র, এটা তৎসম শব্দ। তাহলে এই তিনটা হবে না উত্তর। এখানে হাতি এবং বাঘ। হাতি হইলো হস্তি, বাঘ হইলো ব্যাঘ্র। আর এটার আমাদের চলিত ভাষা রীতিতে আসছে কি? হাতি এবং বাঘ। তাহলে ক্ষয়ের উত্তরটা সঠিক। বাকিগুলিতে তৎসম শব্দ, এই যে মৎস্য আছে, হস্তি আছে, ব্যাঘ্র আছে। তাহলে এখানে এই তিনটে শব্দ সংস্কৃত শব্দ আছে, অর্থাৎ তৎসম শব্দ আছে। তাহলে তৎসম শব্দ তো চলিত ভাষা রীতিতে ব্যবহার হয় না, সেটা সাধু রীতিতে হয়। তাহলে চলিত ভাষা রীতির উত্তর হবে হাতি ও বাঘ। এটা আচ্ছা, এরপরে আসো, ভাঙিয়া যাইতে লাগিল এর চলিত রূপ কি? ভাঙিয়া, ভাঙিয়া কি হবে? ভেঙে। ভাঙিয়া কি হবে? ভেঙে। যাইতে কি হবে? যেতে। লাগিলে হবে লাগলো। তাহলে কি? ভেঙে যেতে লাগলো আছে। কত নম্বরে আছে দেখো? ভেঙে যেতে লাগলো। এই যে ভয় আছে, ভেঙে যেতে লাগলো। এখানে আছে ভেঙে যাইতে। তাহলে যাইতে তো এটা পূর্ণরূপ, এটা হবে না। ভাঙিয়া পূর্ণরূপ যাবে না। ভেঙে যেতে লাগিল, লাগিল পূর্ণরূপ, তাহলে এটা আসবে না। তাহলে হবে ভেঙে যেতে লাগলো। অর্থাৎ এইটা হচ্ছে এই সবগুলির মধ্যে আংশিক, আংশিক চলিত, আংশিক সাধু আছে। আর ভাঙিয়া যাইতে লাগিল এটা হলো সাধু ভাষা, কিন্তু এর চলিত রূপ হবে ভেঙে যেতে লাগলো। ভেঙে যেতে লাগলো অর্থাৎ তথাপি শব্দের চলিত রূপ কোনটি? তথাপি মানে তবুও। তথাপি মানে তবুও। তথাপি সংস্কৃত শব্দের মানে তৎসম শব্দ হিসাবে সাধু ভাষায় ব্যবহার হয়, আর তবুও আমরা চলিত ভাষায় ব্যবহার করি। এদের কোন পদের চলিত রূপ? এদের, এটা সর্বনাম, নামের পরিবর্তে ব্যবহার হয়েছে। এদের সর্বনাম পদ। কোনটি ক্রিয়াপদের সাধুরূপ? ক্রিয়াপদ আগে খুঁজতে হবে কোনটি এবং সেটার সাধুরূপ কোনটা। ইহাদের, এটা ক্রিয়াপদ না। কাহাকে, তথাপি এগুলি ক্রিয়াপদ না। ক্রিয়াপদ হচ্ছে এই যে চাহিয়া, চাহিয়া মানে চেয়ে, চাহিয়া ক্রিয়াপদ, এবং সেটা সাধুরূপ হচ্ছে চাহিয়া। সর্বনাম পদের চলিত উদাহরণ কোনটি? সর্বনাম পদের চলিত রূপ। সর্বনাম, সর্বনাম কোনটা? পরিবর্তে বসে সর্বনাম। কাকে বলে যদিও তাহার, তাহলে এটা হচ্ছে কাকে, আর সাধুরীতিতে হবে কাহাকে। তাহলে এখানে চলিত রূপ বলছে
তাহলে এখানে কাকে, কাকে হচ্ছে সর্বনাম পদের চলিত রূপ। তবুও শব্দটি কেমন, তবুও ক্রিয়াপদের সাধুরূপ, অব্যয়ের চলিত রূপ, সর্বনামের চলিত রূপ, বিশেষণের সাধুরূপ। তবুও এটা অব্যয়ের চলিত রূপ, অব্যয়ের চলিত রূপ। আমরা এটাকে সাধুরূপে কি বলি, তথাপি, তথাপি বলি, তবুও। আচ্ছা, তৎসম শব্দ কোনটি, তৎসম শব্দ কোনটি, কাজী, আপিল, আদমি, কুটির। এখানে তৎসম শব্দ হচ্ছে কুটির। আজও শব্দের সাধুরূপ কোনটি, আজও, এটাকে যদি আমরা সাধুরূপে বসাই, এটা চলিত রূপে আছে, সাধুরূপ হবে কোনটা, আজও, অদ্যাপি। আজও এর সাধুরূপে বলবো অদ্যাপি। অদ্যাপি শব্দের চলিত রূপ কোনটি, আজও। ওটাকে আবার ঘুরিয়ে আর একটা প্রশ্ন হয়েছে। তারপর আছে আজ কোন পদ, আজ, এটা হচ্ছে অব্যয় পদ। আজ কোন পদ, অব্যয় পদ। আচ্ছা, আমরা প্রথম পরিচ্ছেদের সবগুলি অবজেক্টিভ আমরা শেষ করেছি। এরপর আমরা প্রথমে ব্যাকরণে যে আলোচনা করেছি সেখানে কিছু জিজ্ঞাসা তোমাদেরকে করব। কেবল পুরুষ বোঝায় এমন তিনটি শব্দ বলো। পুরুষ বোঝায় এমন তিনটি শব্দের নাম বলো। কিছু শব্দ আছে পুরুষ বোঝায়, এর স্ত্রীলিঙ্গ হয় না, এমন শব্দ বলো। বলো, যে কয়েকজন বলো। জান্নাত, মিউট কর। হ্যাঁ বলো, কেবল পুরুষ বোঝায় এমন কিছু শব্দ বলো। ছেলে একটা, না, ছেলের তো মেয়ে আছে। হ্যাঁ, কবিরাজ, হ্যাঁ কবিরাজ। আর কি, কবিরাজ, ডাক্তার, না না, কৃতদার, জি স্যার, কবিরাজ। হ্যাঁ কৃতদার। তারপর অকৃতদার, এগুলি দ্বারা শুধু পুরুষ বোঝায়। এরপর আছে লিঙ্গান্তরানা এমন তিনটি স্ত্রীবাচক, অর্থাৎ কিছু স্ত্রীবাচক শব্দ আছে যেগুলি কি হয় না, জি জি, সতীন, সধবা, হ্যাঁ সৎমা ইত্যাদি, এগুলি হচ্ছে স্ত্রীবাচক শব্দ। সধবা, বিধবা, জি, সতীন, এও, দায় ইত্যাদি। শব্দের আগে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়েও লিঙ্গান্তর হয়। এমন তিনটি উদাহরণ। শব্দের আগে, তাহলে শব্দের আগে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়ে লিঙ্গান্তর হয়, এমন উদাহরণ দাও তিনটি। স্যার সবাইকে আনমিউট করে দেন। হ্যাঁ, যারা মিউট আছে, আনমিউট আছে তারাই বলো, ওরা শুনতে পাচ্ছে সবাই। ডাক্তার, মহিলা ডাক্তার। না, এটা না, ওটা তো মহিলা বা নারী বসিয়ে, আর এটা হচ্ছে শব্দ স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়ে, যেমন যেমন পুরুষ মানুষ, মেয়ে মানুষ, এগুলো। আবার বেটা ছেলে, মেয়ে ছেলে, এরে বাছুর, বকনা বাছুর, এইগুলি হচ্ছে শব্দের পূর্বে স্ত্রী বা পুরুষ বাচক শব্দ জুড়ে দিয়ে আমরা লিঙ্গান্তর করে থাকি। আচ্ছা, তোমরা আলোচনাটা দেখবে, আর বইয়ে কিছু আছে, উদাহরণ আছে, সেগুলো দেখবে, আর যে হোমওয়ার্ক দেয় সেটা লিখে রাখবে আমাদের সময় শেষের দিকে। স্যার হোমওয়ার্কটা কি? দ্বিতীয় পরিচ্ছেদ থেকে 30টি নৈবেত্তিক প্রশ্ন তৈরি করবে। তোমাদেরকে নৈবেত্তিক দেওয়া হচ্ছে কারণ তোমাদের কাজই হচ্ছে প্রশ্ন হচ্ছে নৈবেত্তিকে, কারণ ব্যাকরণের থেকে অংশ থেকে শুধু নৈবেত্তিক প্রশ্ন থাকবে, এই জন্য তোমরা নৈবেত্তিক প্রশ্নগুলি করে রাখবে। আর যারা জয়েন করে না তাদেরকে জয়েন করতে বলবো।